আমার নাম পীযূষ। প্রত্যেকটা বিবাহিত জীবনে যে শুধুমাত্র ছেলেদের বা পুরুষদের দোষ থাকে তা নয়, অনেক ক্ষেত্রে কিন্তু মেয়ে বা মহিলাদেরও দোষ থাকে। আমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। আমার দজ্জাল বউ আমার চোখের সামনেই তার ছেলে বন্ধুর সঙ্গে শারীরিক সম্পর্ক করত, আর আমি কিচ্ছু বলতে পারতাম না। একদিন রাত্রিবেলা আমি যখন বাইরে থেকে বাড়ি ফিরে এলাম, তখন দেখলাম আমার মা আমার স্ত্রীর ঘরের বাইরে বসে মাথায় হাত দিয়ে কান্নাকাটি করছিল। মায়ের কান্নাকাটি দেখে আমি যখন মাকে জিজ্ঞেস করতে গেলাম যে সে এইভাবে আমার ঘরের দরজার সামনে বসে কেন কাঁদছে, তখন আমার মা ইশারা করে মুখে হাত দিয়ে চুপচাপ দরজার দিকে আঙুল দিয়ে দেখালো। তারপর আমি যখন মায়ের ইশারা বুঝে আমার বউয়ের ঘরের দরজার সামনে গেলাম, তখন ঘরের ভিতরে দৃশ্য দেখে আমার পায়ের রক্ত মাথায় চেপে গেছিল। কারণ আমার বউ একটা অচেনা ছেলের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল, অথচ সে আমার সঙ্গে কোনোদিন শারীরিক সম্পর্ক করেনি। কিন্তু এমন তো নয় যে সে আমাকে অপছন্দ করে বিয়ে করেছিল। আমাদের তো বাড়ি থেকে দেখাশোনা করেই বিয়ে হয়েছিল, এবং তাকেও বিয়ের আগে জিজ্ঞেস করা হয়েছিল যে সে এই বিয়েতে একমত আছে কিনা, এবং বিয়ের আগে তো সে এই বিয়েতে রাজিই ছিল। তাহলে সে কেন বিয়ের পরে আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করেছিল, সেগুলো জানার পরে কিন্তু আপনাদেরও পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হবে। কারণ কিছু কিছু মহিলা এতটাই হস্তিনী স্বভাবের হয় যে তারা যে কোনো ব্যক্তির জীবন নষ্ট করতে কোনো দ্বিধাবোধ করে না। যেমন আমার স্ত্রী আমার পুরো জীবনটাকে নষ্ট করে দিয়েছিল। আসলে বিয়ের আগে কিন্তু ওই মেয়েটির চালচলন ও আচার আচরণের ব্যাপারে আমরা জানতে পারিনি। বিয়ের পরে জানতে পেরেছিলাম আমার বউয়ের আচার আচরণের ব্যাপারে। আসলে সে যেহেতু দেখতে ভীষণ সুন্দরী ছিল, তাই তাকে আমার মা নিজের বাড়ির বউ হিসেবে বেছে নিয়েছিল। আসলে আমরা তো এটা স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে ওই মেয়েটির সুন্দর চেহারার পিছনে এত নোংরা মানসিকতা ছিল। আমি আমার মায়ের একমাত্র সন্তান ছিলাম। আমার মা অনেক কষ্ট করে নিজের জমি জায়গা ও গয়না বিক্রি করে দিয়ে আমাকে পড়াশোনা করিয়েছিল। কারণ আমার যখন 15 বছর বয়স, তখন আমার বাবা মারা যায়, এবং আমার সমস্ত দায়িত্ব কিন্তু আমার মায়ের ঘাড়ে চলে আসে। বাবার চলে যাওয়ার পরে আমি অনেক কষ্ট করে নিজের পড়াশোনা কমপ্লিট করার পরে আমার খুব ইচ্ছে ছিল যে দুবাইয়ে গিয়ে চাকরি করব, এবং আমি নিজের স্বপ্নটাকে পূরণও করেছিলাম। দুবাইয়ে আমি একটা ভালো কোম্পানিতে চাকরিও পেয়েছিলাম। 2 বছর চাকরি করার পরে মা বলেছিল এবার যদি আমি বিয়েটা না করি তাহলে নাকি আমার বিয়ের বয়সটা পেরিয়ে যাবে। আসলে মা বেশ কয়েক বছর থেকেই আমাকে বিয়ে করার কথা বলেছিল, কিন্তু আমি বিয়ের ব্যাপারে অতটা গুরুত্বই দেইনি। ভেবেছিলাম দুবাইয়ে চাকরি করার পরে কিছুটা টাকা পয়সা জমিয়ে একটা ছোট্ট দেখে বাড়ি কিনব, এবং আমার পড়াশোনার জন্য আমার মা তার যে পছন্দের সমস্ত গয়নাগুলো বিক্রি করে দিয়েছিল, ভেবেছিলাম সেগুলো আবার মাকে তৈরি করে দিব, তারপরে না হয় বিয়ে করার কথা ভাবব। কিন্তু মা তো আমার বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছিল, তাই আমি আর মাকে না বলতেই পারিনি, এবং মায়ের পছন্দের ওই মেয়েটিকে বিয়ে করেছিলাম। আমার বিয়ের জন্য অফিস থেকে আমি 7 দিনের ছুটি নিয়ে বাড়ি এসেছিলাম। তারপর বাড়ি এসে দেখি মা তো একা হাতেই আমার বিয়ের সব আয়োজন করে ফেলেছিল। তারপর বিয়ে করার পরে যখন মধুমিতাকে বাড়িতে নিয়ে আসি, তখন আমার মা খুব খুশি ছিল। আমার বউয়ের নাম মধুমিতা। মা ভেবেছিল বাড়ির বউকে মেয়ের মতো করে রাখবে, কিন্তু আমার বউ যে এত দজ্জাল হবে সেটা আমি ও আমার মা কল্পনাও করতে পারিনি। বিয়ের প্রথম দিনই আমার বউ বাড়িতে এসে অশান্তির সৃষ্টি করেছিল। বিয়ের প্রথম দিন ফুলশয্যার রাতে আমি আমার বউকে কাছে পাওয়ার জন্য খুব উত্তেজিত ছিলাম। ভেবেছিলাম তাকে অনেক ভালোবাসা দিব, কিন্তু বিয়ের প্রথম রাতেই সে আমার সঙ্গে যা করেছিল সেটা শুনে তো আপনারাও চমকে উঠবেন। বিয়ের প্রথম রাতে সে যখন আমার কাছে দুবাইয়ের ব্যাপারে জানতে চাইল, তখন আমি তাকে আমার অফিস ও ফ্ল্যাটের ব্যাপারে সব কিছুই বলেছিলাম, যে আমি দুবাইয়ে একটা ভাড়ার ফ্ল্যাটে থাকি। সে যখন আমার মোবাইলে আমার অফিস ও ফ্ল্যাটের ছবি দেখতে চেয়েছিল, তখন আমি তাকে আমার মোবাইলটাই দিয়ে দিয়েছিলাম, এবং সে আমার মোবাইলে দুবাইয়ের সব ছবিগুলো দেখেছিল। তখন ওই ছবিগুলোর মাঝে একটা এমন ছবি ছিল, যেই ছবিতে আমার অফিসের কিছু ক্লায়েন্টরা ছিল, এবং তার মাঝে দুটো মেয়েও ছিল। এবং তাদের সবার সঙ্গে যখন আমার একটা ছবি আমার বউ দেখেছিল, তখন সে অনেক বেশি রেগে গিয়ে আমাকে জিজ্ঞেস করেছিল ওই মেয়েরা কারা।
আমি তখন আমার বউকে সত্যি কথাই বলেছিলাম যে তারা আমার অফিসেই কাজ করে। তখন আমার বউ আমাকে বলেছিল, তুমি কি দুবাইয়ে কাজ করো, নাকি এই মেয়েদেরকে নিয়ে বেয়াড়াপনা করো ও নিজের শখবাজি পূরণ করো? প্রথম রাতেই আমার বউ আমাকে সন্দেহ করতে শুরু করেছিল। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যে সেরকম যদি কিছু হতো তাহলে আমি তাকে কেন বিয়ে করতাম, এবং আমি ওই ধরনের ছেলে নয়। আমি অনেক কষ্ট করে পড়াশোনা করে দুবাইয়ে চাকরিটা পেয়েছি। কিন্তু আমার বউ তো কোনো মতেই আমার কথা বিশ্বাস করতে রাজিই ছিল না। এমনকি সে প্রথম রাতেই আমাকে উল্টো পাল্টা ও আজে বাজে কথা বলে অপমান করেছিল, এবং সে আমাকে চরিত্রহীন বলে অপবাদও দিয়েছিল, এবং সে নিজের মন থেকে কিছু কথা বানিয়ে বলেছিল যে আমি নাকি তাকে বিয়ে করে ঠকিয়েছি। ওই সামান্য একটা ছবি দেখে আমার বউ আমাকে সন্দেহ করতে শুরু করেছিল। আমাদের দুজনের মাঝে সম্পর্ক শুরু হওয়ার আগেই সে সম্পর্ক শেষ করার কথা বলেছিল। সেদিন আমি যখন বউকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম এবং বলেছিলাম যে আজ আমাদের ফুলশয্যার রাত, আমরা একে অপরকে ভালোবাসা দিব, কিন্তু সে তো আমাকে বলে দিয়েছিল যে আমি যতক্ষণ নাকি তার মনের মতো হতে না পারবো ততদিন সে আমার সঙ্গে কোনো রকম সম্পর্ক তৈরি করবে না। এই কথা বলে সে চুপচাপ শুয়ে পড়েছিল এবং আমাকে তার শরীরে কিন্তু স্পর্শও করতে দেয়নি। ভেবেছিলাম সে নিজে থেকে হয়তো 2-1 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। কিন্তু বিয়ের 3 দিন পরেই যখন আমার দুবাই যাওয়ার সময় হয়, তখন সেদিন আমি রাত্রেবেলা দুবাই যাওয়ার জন্য প্যাকিং করছিলাম। তখন আমার বউ আমার গোছগাছ করা দেখে বলল, তুমি কোথায় যাবে? আমি তাকে বললাম যে আমি আগামীকাল সকালে দুবাইয়ের জন্য বেরিয়ে যাব। সে তখন রাগারাগি করে বলল যে আমার সঙ্গে নাকি সেও দুবাই যাবে। আসলে বিয়ের আগে আমাদের কথা হয়েছিল যে আমার সঙ্গে আমার বউও দুবাই চলে যাবে, কিন্তু তার ভিসা হতে যেহেতু সময় লাগতো, তাই আমি বউকে বলেছিলাম, এবারের মতো তুমি কিছুদিন আমার মায়ের সঙ্গেই থাকো, এবং 3 মাস পরে আবার যখন আমি বাড়ি আসব তখন তোমাকে আমার সঙ্গে করে দুবাইয়ে নিয়ে যাব, কারণ ওই সময় তার ভিসা ও পাসপোর্ট হয়ে যাবে। কিন্তু আমার বউ তো জেদ লাগিয়ে বসেছিল যে সে আমার সঙ্গেই দুবাইয়ে যাবে। আমি যখন তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যে সে চাইলেই তো আর দুবাই যাওয়া হবে না, কারণ তার ভিসা নেই, তখন সে আমাকে বলেছিল, তাহলে তুমিও দুবাইয়ে যেতে পাবে না। যখন আমার ভিসা হবে তখন তুমি আমার সঙ্গে দুবাই যাবে। আমি যখন তার কথায় রাজি হয়নি, তখন সেদিন রাতে আমার অনুপস্থিতিতে রাতের বেলা আমার ভিসা ও পাসপোর্ট সবকিছু আগুনে পুড়িয়ে দিয়েছিল। সেদিন রাত্রেবেলা বাড়ি ফিরে এসে দেখি আমার বাড়ির বাইরে আমার জামা কাপড়, ভিসা ও পাসপোর্ট কেউ আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। তখন আমি কাঁদতে কাঁদতে মাকে জিজ্ঞেস করেছিলাম যে আমার ভিসা ও পাসপোর্ট কে আগুনে পুড়িয়ে দিয়েছে। তখন আমার বউ পিছন দিক থেকে এসে বলেছিল এই কাজটা নাকি সে করেছে, যাতে আমি একা দুবাই যেতে না পারি। শুধু তাই নয়, সে আমাকে বলেছিল আমি নাকি দুবাইয়ে বেলেল্লাপনা করতে যাচ্ছি। গত 2 দিন ধরে তার নোংরা কথা সহ্য করছিলাম, কিন্তু আমার ভিসা ও পাসপোর্ট যখন পুড়িয়ে দিয়েছিল তখন নিজের রাগ সামলাতে না পেরে আমি তার গালে 2টো থাপ্পড় মেরে বলেছিলাম, মানুষের বেয়াদবির একটা সীমা থাকে। তোমার চেহারা দেখে আমার মা তোমাকে আমার জন্য পছন্দ করেছিল, কিন্তু তোমার চেহারার পেছনে তো এত নোংরা স্বভাব লুকিয়ে থাকবে সেটা আমরা কল্পনাও করতে পারিনি। তুমি কি আমার অনুভূতিটা বুঝতে পারো না? তুমি এত স্বার্থপর কি করে হতে পারো? আমি তো তোমাকে বলেছিলাম পরের বার যখন বাড়ি আসবো তখন তোমাকে আমার সঙ্গে অবশ্যই নিয়ে যাব। তুমি তো এই কিছুদিন আমার মায়ের সঙ্গে থেকে আমার মায়ের সেবা করতে পারতে। আমি যখন তার গালে থাপ্পড় মেরেছিলাম তখন সে রাগে আমার জামার কলার ধরে বলেছিল, আমি কি কাজের মাসি যে তোর মায়ের সেবা করব? আর তোর সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার? তুই আমাকে চিনিস না যে আমাকে থাপ্পড় মারার জন্য আমি তোর কত খারাপ অবস্থা করতে পারি? এবার দেখ আমি কি কি করতে পারি। এই বলে সে আমাকে ও আমার মাকে হুমকি দিয়ে রেগে ঘরের ভিতরে চলে গেছিল। পরের দিন সকালবেলা যখন দুবাইয়ে আমার অফিসে ফোন করে বসকে বলেছিলাম যে আমার দুবাই যেতে আরও বেশ কিছুদিন সময় লাগবে, এবং আমি বসকে সত্যি কথাই বলেছিলাম যে আমার ভিসা এবং পাসপোর্ট কেউ পুড়িয়ে দিয়েছে, যার জন্য আমার অফিস জয়েন্ট করতে আরও কিছুদিন সময় লাগবে। কিন্তু আমার বস বলেছিল যে আমি যদি সঠিক সময়ে অফিস জয়েন্ট না করি তাহলে আমার জায়গায় অন্য কাউকে রাখা হবে। ওই সময় আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম যাতে আমাকে কিছু দিনের সময় দেয়,
কিন্তু আমার কোনো অনুরোধ গ্রহণ করেনি। অনেক কষ্ট করে আমি দুবাইয়ের চাকরিটা পেয়েছিলাম, কিন্তু আমার বউয়ের কারণে আমার কেরিয়ারটাও নষ্ট হয়ে গেছিল। চাকরিটা আমার হাত থেকে চলে যাওয়ার কারণে ওই সময় আমি মাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেছিলাম। ঠিক তখনই আমার বউয়ের ভাই আমাদের বাড়িতে এসে কিছু কথাবার্তা না বলে হঠাৎ করে আমার উপরে মারধর শুরু করে দেয় এবং আমার বউ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল। এমনকি আমার সঙ্গে আমার মাকেও ছাড়েনি, আমার মাকেও মেরেছিল। এবং আমি যখন তাদের জিজ্ঞেস করেছিলাম যে তারা কেন আমাকে ও আমার মাকে মারছে, তখন আমার বউ বলেছিল, কাল রাতে তুই আমার গায়ে হাত তুলেছিলিস, এই জন্যই তোকে আজ শাস্তি পেতে হলো। আমার শ্যালক যখন আমাকে লাঠি দিয়ে মারছিল, তখন আমি অনেক ব্যথা ও যন্ত্রণায় হাত জোর করে তাকে বলেছিলাম যে আমাকে যাতে আর না মারে। তখন শ্যালক বলেছিল, জামাইবাবু, এই কথাটা তোমাকে আগে ভাবা উচিত ছিল। আমার বোনকে বিদায় করার আগে আমি তোমাকে বলেছিলাম যে আমার একমাত্র বোনকে কোনো কষ্ট দিবে না। ওকে আমরা অনেক আদর ও যত্ন দিয়ে মানুষ করেছি, কিন্তু তা সত্ত্বেও তোমার সাহস কি করে হলো বিয়ের 2 দিন পরেই আমার বোনের গায়ে হাত তোলার? আমার বোনের গায়ে হাত তোলার আগেই তোমাকে কিন্তু ভাবতে হতো যে তার ভাই এখনো বেঁচে আছে। আমার অনেক অনুরোধ করার পরেও যখন শ্যালক আমাকে মারধর করা বন্ধ করেনি, তখন আমার মা শ্যালকের পা ধরে ক্ষমা চেয়েছিল এবং বলেছিল সে যাতে আমাকে ছেড়ে দেয়। ওই সময় আমার বউ বলেছিল, দাদা, ওই বুড়িকেও ধরে মারো, কারণ তার ছেলে যখন আমাকে থাপ্পড় মেরেছিল তখন ওই বুড়ি বলেছিল আমাকে নাকি মেরে বেশ করেছে, তাই ওই বুড়িকেও শিক্ষা দাও। আমার শ্যালক তার বোনের কথা শুনে আমার মাকেও লাঠির বাড়ি দিয়েছিল। তারপর আমার শ্যালক আমাকেও মাকে হুমকি দিয়ে চলে গেছিল। সেদিন আমি ও মা বুঝতে পেরেছিলাম যে আমরা একটা ভুল জায়গায় সম্পর্ক তৈরি করেছি এবং যেটার পরিণাম অনেক খারাপ হতে চলেছিল। বিয়ে হতে না হতেই ওই মেয়েটি আমার কেরিয়ার নষ্ট করে দিয়েছিল। আমি ও মা বুঝতে পারছিলাম না যে ওই মেয়েটির থেকে আমরা কিভাবে ছাড়া পাবো, কারণ যেই মেয়েটি বিয়ের 7 দিনের মধ্যে এতটা ঝামেলার সৃষ্টি করেছিল, ওই মেয়েটার সঙ্গে তো চিরকাল জীবন কাটানো অসম্ভব ব্যাপার। তাই আমি ও মা সেদিন লুকিয়ে আলোচনা করেছিলাম যে খুব তাড়াতাড়ি নতুনভাবে ভিসা ও পাসপোর্ট করে মাকে নিয়ে সেখান থেকে দুবাইয়ে চলে যাব। কিন্তু আমার বউ তো আমার ও মায়ের সব প্ল্যান বুঝতে পেরেছিল। আমি যখন লুকিয়ে দ্বিতীয়বার আমার ও মায়ের ভিসা ও পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তখন আমার বউ ও শ্যালক জানতে পেরে আমার নামে থানায় গিয়ে এফআইআর করেছিল, যাতে আমার ভিসা ও পাসপোর্ট বাতিল হয়ে যায়। দ্বিতীয়বার যখন আমার ভিসা ও পাসপোর্ট বাতিল হয়ে যায়, তারপরে আমার শ্যালক বাড়িতে এসে আমাকে বলেছিল, জামাইবাবু, আর দুবাই গিয়ে চাকরি করার কোনো দরকার নেই, তুমি এখানে একটা কোনো কাজ খুঁজে নাও এবং এখানে থেকেই আমার বোনের খেয়াল রাখো। আর আমাদের সঙ্গে বেশি চালাকি করলে আবার কিন্তু তোমার আগের মতোই অবস্থা করব। তাই চুপচাপ এখানে থেকে আমার বোনের সঙ্গে সংসার করো। এদিকে আমার বউ বাড়ির কোনো কাজকর্ম করতো না, সে তো উল্টিয়ে আমার মাকেই হুকুম করত এবং তার সমস্ত কাজকর্ম আমার মাকে দিয়ে করাতো। শুধু তাই নয়, সে আমার মাকেও তুই বলে ডাকতো। তার মুখ থেকে সবসময় বাজে কথাই বের হতো। তাকে বিয়ে করার পর থেকে আমার জীবনটা নরকে পরিণত হয়েছিল। বাড়ি থেকে বাইরে বেরিয়ে সারাক্ষণ কাঁদতাম আর ভাবতাম যে কি দেখে এই মেয়েটাকে বিয়ে করেছিলাম, যে আজ আমার কুকুরের থেকেও খারাপ অবস্থা করে দিয়েছিল। ওই মেয়েটির অত্যাচার। আমার মা আমাকে বলেছিল যে তুই কোনো ব্যবস্থা কর যাতে এই দজ্জাল মেয়েটির হাত থেকে আমরা দুজনে রক্ষা পাই। ভেবেছিলাম মাকে নিয়ে ওই বাড়ি ছেড়ে চুপচাপ পালিয়ে যাব, কিন্তু আমাদের সেটাও উপায় ছিল না, কারণ আমার বউ সবসময় আমাদের উপরেই নজর রাখত। বিয়ের দ্বিতীয় দিন যখন আমার মা আমার বউকে চা করতে বলেছিল, তখন সে আমার মাকে বলেছিল, আমি তোর চাকর নাকি যে আমি চা করব? তুই আমার জন্য চা করে নিয়ে আয়। এমনকি সে প্রত্যেকটা কথাই নিজের ভাইয়ের হুমকি দিয়ে আমার মাকে বলে নিজের কাজ করাতো। সেদিন তার ভয়ে আমার মা যখন তার জন্য চা করে নিয়ে এসেছিল, তখন সে চাটা খাওয়া মাত্রই আমার মাকে বলেছিল, বুড়ি হয়ে গেছিস কিন্তু এখনও চা করতে পারিস না, আমার জন্য ভালো করে চা বানিয়ে নিয়ে আয়। এমনকি আমার মায়ের হাতের কোনো খাবার যখন তার পছন্দ হতো না, তখন সে ওই খাবারটাকে ঘরের মধ্যে ছুঁড়ে ফেলে দিত। আসলে বিয়ের পরে আমরা জানতে পেরেছিলাম যে ওদের পরিবারটা খুবই বাজে। এমনকি তার ভাই গুন্ডাবাজি করে দোকানে
দোকানে চাঁদা তুলে বেড়ায়। আমি যেহেতু বিদেশে থাকতাম তাই আমি তাদের ব্যাপারে খুব একটা বেশি কিছু জানতাম না, কারণ আমার বউ যেহেতু পাশের গ্রামের মেয়ে ছিল, তাই আমার মা তাদের ব্যাপারে খুব একটা জানতে পারেনি। আসলে আমার শ্বশুরমশাই অনেক বছর আগেই মারা গেছিল এবং তারপর থেকেই নাকি আমার শ্যালক গুন্ডা ও বদমাইশি শুরু করেছিল। যেই লোকটা আমার বিয়ে লাগিয়েছিল সে আমাদের মিথ্যে কথা বলেছিল যে শ্বশুরবাড়ির পরিবারটা খুব ভালো, কিন্তু বিয়ের পরে তাদের ব্যাপারে সবকিছু সত্যি কথা জানতে পেরেছিলাম। তখন তো অনেক দেরি হয়ে গেছিল, তখন আর কিছু করার ছিল না। আমার বউ প্রত্যেকটা কথায় আমাকে তার ভাইয়ের হুমকি দিত। তারা ভাই বোন মিলে আমাদের জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিল। তাদের ভাই বোনের এই রকম ব্যবহার দেখে আমি একদিন আমার শাশুড়ি মায়ের সঙ্গে লুকিয়ে এই ব্যাপারে কথা বলেছিলাম, কিন্তু আমার বউ ও শ্যালক তো নিজের মায়ের সঙ্গেই খারাপ ব্যবহার করত। তখনই আমি বুঝে গেছিলাম যে আমার শাশুড়ি মাকে কিছু বলে লাভ নেই, কারণ উনি নিজেই তো অসহায়। উনি নিজেই তো তার ছেলে মেয়েদের আচার আচরণ দেখে ভয় পেতেন। আমার বউ যখন মায়ের উপরে অত্যাচার করত তখন আমি না পেরে বাধ্য হয়ে বাইরে গিয়ে মদ খাওয়া শুরু করেছিলাম, কারণ আমি কিচ্ছু করতে পারছিলাম না। সেদিন আমি যখন সন্ধ্যাবেলায় মানসিক চাপে পড়ে নিজের কষ্টটাকে কম করার জন্য মদ্যপান করে বাড়ি ফিরে এসেছিলাম, তখন আমার বউ আমার সামনে একটা ছোট্ট ড্রেস পরে দাঁড়িয়েছিল এবং আমাকে দেখে বলল, এই মাতাল, আজ তুই মদ খেয়ে এসেছিস? এই বলে সে আমার পায়ের কাছে নিজের জুতোটা রেখে বলল, ঠিক আছে, এবার আমার জুতোটা পরিষ্কার করে দে, আমি এখন বাইরে যাব। ওই সময় আমি যেহেতু নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম তাই হয়তো আমার মনের জোর ছিল সত্যি কথাটা বলার। ওই সময় আমি তাকে বলেছিলাম, তোর মতো পাগল মহিলা এই দুনিয়াতে আর কেউ নেই। তুই যে ভাইয়ের অহংকার করে আমার ও মায়ের উপর অত্যাচার করছিস, এটার প্রতিশোধ একদিন ওপরওয়ালা তোর কাছ থেকে নেবে। আমার কথা শোনার পরে সে অনেক রেগে গিয়ে আমার কলার ধরে বলল, আমাকে এত বড় কথা বলার সাহস তোর কিভাবে হলো? আমার ভাইয়ের মার কি ভুলে গেছিস? আমার বউ যখন আমার কলার ধরে আবার আমাকে হুমকি দিতে শুরু করেছিল, তখন আমার মা তার সামনে হাত জোড় করে আমার হয়ে ক্ষমা চেয়েছিল। এইভাবে বেশ কিছুদিন চলার পরে আমি যখন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এলাম, তখন দেখলাম আমার মা আমার ঘরের দরজার সামনে বসে কাঁদছিল। মায়ের কান্না দেখে আমি যখন তাড়াতাড়ি তার কাছে গেলাম এবং তাকে কিছু জিজ্ঞেস করব, তার আগেই কিন্তু মা ইশারা করে আমার ঘরের দিকে যেতে বলল। মায়ের ইশারা বুঝতে পেরে আমি যখন আমার ঘরের দিকে গেলাম, তখন ঘরের ভেতর থেকে যেই ধরনের শব্দ শুনতে পেলাম তাতে বুঝলাম যে আমার ঘরের ভিতরে ঢুকে কেউ নিশ্চয়ই শারীরিক সম্পর্কে জড়িত আছে। তারপর ঘরের ভিতরে দৃশ্যটা দেখতেই আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছিল, কারণ আমার বউ তার এক ছেলে বন্ধুকে ঘরে ডেকে শারীরিক সম্পর্ক তৈরি করেছিল। আমার বউ আমার চোখের সামনেই তার প্রেমিকের সঙ্গে সম্পর্কে জড়িত ছিল এবং ওই দৃশ্যটা দেখে তো যেন আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছিল। সব কিছু নিজের চোখে দেখার পরে নিজের রাগ সামলাতে না পেরে সেদিন আমি তাকে বলেছিলাম যে তার মতো চরিত্রহীন মহিলা আমি নিজের জীবনে কাউকে দেখিনি। আর সে এইসব নোংরা কাজগুলো করার স্পর্ধা পেত শুধুমাত্র তার দাদার মুখ পেয়ে। আমার শ্যালক তার বোনের ভালো ও খারাপ সব কাজেই তাকে সমর্থন করত, আর এই জন্যই সে কোনো মানুষকে মানুষ বলে মনে করতো না। আমি যখন তাকে চরিত্রহীন বলেছিলাম তখন সে তার ওই ছেলে বন্ধুটাকে আমাদের ঘর থেকে যেতে বলেছিল। তারপরে সে আমার কাছে এসে বলল, তুই আমাকে চরিত্রহীন বললি কোন সাহসে? এই কথাটা বলে সে যখন নিজের পায়ের জুতো খুলে আমার দিকে এগিয়ে আসে, ঠিক তখনই তার মোবাইলে কারো একটা ফোন আসে এবং সে নিজের ফোনটা রিসিভ করা মাত্রই নিজের হাত থেকে জুতোটা ফেলে দিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয় এবং সে তখনই আমাদের বাড়ি থেকে বেরিয়ে নিজের বাবার বাড়ির দিকে রওনা দেয়। আসলে তখন জানতে পারি যে তার দাদার নাকি বাইক অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে এবং তার দাদার মৃত্যুর খবর পেয়ে আমি ও মা শ্বশুর বাড়ি গেছিলাম, কারণ যতই হোক সে আমার শ্যালক ছিল। তার দাদার মৃত্যুর 10 দিন পরে আমার বউ যখন আবার আমাদের বাড়িতে ফিরে আসে, তখনও কিন্তু তার চালচলনে কোনো পরিবর্তন আসেনি। তখনও সে কিন্তু আমার মায়ের সঙ্গে বেয়াদবি করত। সেদিন যখন সে আমার মাকে অসম্মান করেছিল তখন আমি কিন্তু আর বরদাস্ত করতে পারিনি এবং তাকে কষিয়ে 2-3টে থাপ্পড় মেরে বলেছিলাম, ভেবেছিলাম তোর দাদা তো মারা গেছে, এবার হয়তো তুই নিজে থেকে শুধরে যাবি, কিন্তু তোর মতো মহিলা কোনোদিন অন্যের ভালো ভাবতেই পারে না। তাই আমি আর তোকে কোনো সুযোগ দিব না, তোকে আমি ডিভোর্স দিব, কারণ তোর মতো মহিলা অন্য লোকের শুধু খারাপটাই করতে পারে। তোর জন্য আমার পুরো জীবনটা তো শেষ হয়েই গেছে। তাও ভেবেছিলাম তোকে একটা সুযোগ দিব, কিন্তু না,
তোকে সুযোগ দেওয়া মানে আমার নিজের পায়ে নিজেই কুড়োল মারা। আমি যখন তাকে থাপ্পড় মেরেছিলাম তখন সে কিন্তু অনেক রেগে গিয়ে আমাকে অনেক জোরে পেছন দিকে ধাক্কা মেরে বলেছিল, তোর সাহস কি করে হলো আমাকে মারার। আমি তখন বুঝে গেছিলাম ওই মহিলার স্বভাবে কোনো দিন পরিবর্তন আসবে না এবং আমার কোনো কথাতেই তার কোনো কিছু যায় আসেনি। তাই আর বেশি দেরি না করে আমি তার হাত ধরে তাকে টানতে টানতে গাড়িতে বসিয়ে তার মায়ের বাড়িতে তাকে ফেলে দিয়ে এসেছিলাম এবং তার মাকে বলেছিলাম কিছুদিনের মধ্যেই ডিভোর্সের পেপার পাঠিয়ে দিব এবং 1 মাসের মধ্যেই কিন্তু আমাদের দুজনের মধ্যে ডিভোর্স হয়েছিল। তাকে ডিভোর্স দেওয়ার পরে আমি আবার দুবাই যাওয়ার জন্য ভিসা ও পাসপোর্টের অ্যাপ্লাই করেছিলাম। এবারে আমি আমার মায়েরও ভিসা ও পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম। কিছুদিন পরে আমার ও মায়ের ভিসা ও পাসপোর্ট হয়ে যাওয়ার পরে আমরা দুজনে কিন্তু দুবাইয়ে শিফট হয়েছিলাম। দুবাইয়ে যাওয়ার কিছুদিনের মধ্যেই আমি আবার নিজের চাকরির বন্দোবস্ত করেছিলাম। আমার যেহেতু আগে থেকেই কাজের একটা অভিজ্ঞতা ছিল, তাই আমার জন্য ওই জায়গায় কাজ পেতে কোনো কিছু অসুবিধে হয়নি। দুবাইয়ে 4 বছর থাকার পরে আমার মা যখন দেশের বাড়ি থেকে ঘুরে আসার কথা বলেছিল, তখন আমি আবার কিছুদিনের জন্য মাকে দেশের বাড়িতে নিয়ে এসেছিলাম। দেশের বাড়িতে আসার পরে জানতে পেরেছিলাম যে আমার বউয়ের মা নাকি 1 বছর আগেই মারা গেছে এবং তার মায়ের মারা যাওয়ার পরে আমার বউ নাকি পাগলের মতো রাস্তায় ঘুরে বেড়ায়। তার মায়ের মারা যাওয়ার পরে কোনো লোক কিন্তু তার সাহায্য করেনি, কারণ সে কিন্তু সবার খারাপ করেছিল, তাই সবার অভিশাপ তাকে লেগেছিল। আর এই কারণে তার আজ এত খারাপ অবস্থা। এই জন্যই বলে মানুষকে কখনো অবহেলা করতে নেই বা তার উপর এত বেশি অত্যাচার করতে নেই যে পরে সে আফসোস করেও কোনো কুল কিনারা খুঁজে পাবে না। ঠিক ওই রকমটা আমার দজ্জাল বউয়ের সঙ্গে হয়েছিল। দেশের বাড়িতে 7 দিন কাটানোর পরে আমি আবার মাকে নিয়ে দুবাইয়ে ফিরে এসেছিলাম। এখানে এসে আমার মা খুব খুশি ছিল। আমার মা আমাকে পড়াশোনা করানোর জন্য যত কষ্ট করেছিল, আজ ততটাই সুখ শান্তিতে রাখতে পেরেছি আমার মাকে আমার চাকরি পাওয়ার পরে। আমার সঙ্গে অত কিছু হওয়ার পরে মা আর কোনোদিন আমাকে বিয়ের ব্যাপারে কোনো কথা বলেনি এবং জানি না কেন ওই ঘটনাটা ঘটার পরে এখনও আমার মনের মধ্যে কোনো একটা অংশে বিয়ে করা নিয়ে একটা ভয় থেকেই গেছে। তাই আমি এখনও দ্বিতীয় বিয়ের কথা ভাবিনি। এখন আমি মায়ের সঙ্গে দুবাইয়ে অনেক ভালো আছি এবং সুখে আছি। মাকে এখানে কোনো কাজকর্ম করতে হয় না, কারণ আমার ফ্ল্যাটে একটা মেড আছে যে সময় মতো আমার মায়ের সমস্ত কাজকর্ম ও রান্নাবান্না করে দিয়ে যায়। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।